সারা দেশে জমজমাট ভোটের প্রচার। শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। এক ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখবে না জামায়াত। ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে বললেন ডাক্তার শফিক। ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। অভিযোগ, নাহিদ ইসলামের 10 দলীয় জোটের প্রার্থীরা শঙ্কিত। এবং আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। কাল পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা। ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে আছে আরও 5 সমাবেশ। উত্তরাঞ্চলের দ্বিতীয় দিনের 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় গাইবান্ধার পলাশবাড়ি SM হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। আপনারা আছেন এই ভাইটির সাথে, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে গাইবান্ধা জেলার সার্বিক আরেক আমির, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, যিনি গরিবের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই জনাব ডক্টর আব্দুর রহিম সরকার। তিনি সরকারে নামের দিক থেকে আছেন। আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য মুখ ভরে দোয়া করবেন। তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি, এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি, জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটু পাল্লা সহ হাত তোলেন। পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। 5 জনকে আপনারা একসাথে দেখে নেন। মহান রবের দরবারে দেশের 1 ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জীবন যাবে, তবুও অন্যায়ের কাছে তার দল মাথা নত করবে না বলেও জানান তিনি। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামায়াতে ইসলামী সমর্থিত 10 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকার বাইরের দ্বিতীয় দিনের সফর। বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ সকলে মিলেমিশে একত্রে বসবাস করবে এবং যার যার কর্মের দক্ষতা অনুযায়ী জাতি গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে, যেখানে কোনো ধরনের বৈষম্য হবে না বলে জানান তিনি। 5ই আগস্টের পর অন্যরা দুর্নীতি করলেও জামায়াত কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি বা কোনো মামলা বাণিজ্য করেনি দাবি করে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞার কথাও জানান। এরপর গাইবান্ধার সমাবেশে বক্তব্য রাখেন তিনি। আজ বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় জনসমাবেশে ডাক্তার শফিকুর রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। তৃতীয় দিনে ভোটারদের কাছে টানতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সারা দেশের নগরী থেকে গ্রাম, পাড়া মহল্লার অলিগলিতে এখন উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারের দুয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। আপনারা ভালো আছেন? গুরুত্বপূর্ণ জেলা এই গাইবান্ধার মানুষের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাটারায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোট সমর্থিত এই প্রার্থী। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো গুন্ডাতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি দল। ঐক্যজোটের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে তারা। নির্বাচনের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়া হচ্ছে। অপরদিকে নিজেরা আচরণবিধি লঙ্ঘন করছে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে, সামাজিক নিরাপত্তার জন্য চলমান কর্মসূচি বিক্রি করে ভোট কেনার চেষ্টা করছে। তবে এবারের নির্বাচনে হুমকি কোনো কিছুই কাজে আসবে না। 12 ফেব্রুয়ারি ভোটাররা এর জবাব দেবে বলেও মনে করেন তিনি। 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়,
এটা জনগণ বিচার করবে। তারা অলরেডি এটা করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এলাকা এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল 25শে জানুয়ারি ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে 10 থেকে 15 লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে করণীয় রাখতে প্রস্তুতির কমতি রাখছে না তারা। পোলো গ্রাউন্ডের সমাবেশের পর ফেনী, কুমিল্লার 14 গ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ এনসিপি তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলছেন তিনি। জনগণকে বিভ্রান্ত করার জন্যই এমন কথা বলছে এনসিপি বলেও উল্লেখ করেন। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। 111 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো মারা যান বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গে সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা শুরু করেন তিনি। তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তার। সর্ববিভাবে মিথ্যা, বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা 6 আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ বিষয়ে সবশেষ খবর জানব। রাজধানীর কাপ্তান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বিএনপি নির্বাচনী প্রচারণা কেমন চলছে জানাবেন। জি কৌরি, আপনি জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত যেসব সংসদ পদপ্রার্থীরা রয়েছেন, তারা এখন এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এবং আমরা এখন এসেছি রাজধানীর 6 আসনের অধীনস্থ কাপ্তান বাজারে, যেখান থেকে আজকে তৃতীয় দিনের মতন প্রচারণা শুরু করছেন এখানকার বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইশরাক হোসেন। এবং তিনি আজকের যে প্রারম্ভ সেটি শুরু হয়ে গিয়েছে তার নির্বাচনী প্রচারণার। এবং এই যেই কাপ্তান বাজারের জয়কালী মন্দির, এখান থেকে একটি মঞ্চে তাকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপরে তিনি সেই মঞ্চে রয়েছেন। এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি, তিনি সর্বপ্রথম এখানে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার জন্য একটি দোয়া অনুষ্ঠিত হবে এবং সেই দোয়া অনুষ্ঠানের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি তৃতীয় দিনের যে প্রচারণা রয়েছে সেটি তিনি শুরু করবেন। এবং আমি যদি আরেকটু বলতে চাই যে জনাব ইশরাক হোসেন তার যেই ঢাকা 6 আসন, তার মধ্যে কিন্তু সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি, বংশালের আংশিক অংশ সহ বেশ কিছু এলাকা রয়েছে এবং সেই এলাকাগুলোতেই তিনি আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং আজকে তার মধ্যে ওয়ারী থানাধীন 38 নং ওয়ার্ডে মূলত তিনি প্রচারণা চালাবেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আত্মার মাগফিরাত কামনা করে আসলে একটি দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এবং এই দোয়া অনুষ্ঠানের পরপরই কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণার কাজ সেটি তিনি শুরু করবেন। এবং এর বাইরেও আমরা যেটুকু জানতে পেরেছি যে তিনি এখানকার যে সাধারণ ভোটার তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কথাগুলো শুনছেন। এবং এখান থেকে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি মেনেই কিন্তু তিনি প্রচারণা চালাবেন। এবং তার অংশ হিসেবে এখানে নেতাকর্মীরা অনেক আগে থেকে ভিড় করেছিল, তবে প্রার্থীকে থাকা বাধ্যতামূলক দেখে কিন্তু যতক্ষণ ইশরাক হোসেন না আসছেন ততক্ষণ তারা শুরু করেননি প্রচারণা। তো কৌরি, আসলে রাজধানীর জয়কালী মন্দির থেকে জনাব ইশরাক হোসেনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার এতটুকু শেষ খবর ছিল আমার কাছে। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।
মাঘের শুরুতে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবারও কমতে শুরু করেছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে জেলার 4টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে প্রায় 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শুরু হয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ ও বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ সহ কয়েকজন। আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভূখণ্ড নিয়ে বিরোধ। তবে বৈঠকে এখনও কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া দাবি করে আসছে, যুদ্ধবন্ধের আগে ডনবাস অঞ্চলের বাকি অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবে এই দাবি মানতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। মার্কিন কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করছে। ভলকার তুর্ক অভিযোগ করেন, অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে অপমানজনক ভাষা ও আচরণ এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। তিনি বলেন, এসব নীতির ফলে ইচ্ছামতো গ্রেপ্তার, বেআইনি আটক এবং ত্রুটিপূর্ণ বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে ব্যক্তিগত পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। জাতিসংঘ জানায়, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির হেফাজতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।